নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, পাশের বাড়ির মেয়েটি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি অন্যরকম গল্প, পাশের বাড়ির মেয়েটা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আচ্ছা, মন্দারমণিতে কাটানো সেই সন্ধ্যাটা আজও আমার চোখে ভাসে। পায়ের নিচে বালি, আকাশে সূর্য লাল, আর তুমি। সেই মুহূর্তেই যেন ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছিল স্নিগ্ধা। এই মুহূর্তে একা একা এক কাপ চা হাতে চুপ করে বেডরুমে বসে, চোখে হারিয়ে যাওয়া দৃষ্টি। আকাশে সূর্যাস্তের লাল সূর্যটা দেখতে দেখতে জিৎ বলেছিল, তোমার গায়ে মুখ রেখে থাকতে চাই সারাটা জীবন বলে স্নিগ্ধার ঘাড়ের কাছে গন্ধ নিয়েছিল সে। তুমি জানো না, তোমার গায়ে লেগে থাকা ওই সমুদ্রের হাওয়ার গন্ধটা আমার জীবন গড়ে দেবে। আচ্ছা, তুমি এমন করে বললে আমি তো গলেই যাব। আমি আজকে রাতে যে পুরোপুরি তোমার হতে চাই। তারা ধীরে ধীরে সমুদ্রের শব্দের মাঝে কাছে আসে। শাড়ির আঁচলটা খসে পড়েছিল স্নিগ্ধার। কতগুলো ছবি তুলে দিয়েছিল জিৎ ওর। জিৎ স্নিগ্ধার চিবুকে হাত রাখে। তোর চোখের এই অন্ধকারে আমি আলো দেখি। তুই যদি চাস, আজ আমি শুধু তোর প্রেমিক না, তোর আত্মার স্পর্শ হই। বেডরুমে তারা ধীরে ধীরে একে অপরের শরীরকে আবিষ্কার করে। সমুদ্রের ঢেউ যেন তাল রেখে তাদের নিঃশ্বাসের গতি ছুঁয়ে যায়। শীতল হাওয়ার মধ্যে গরম নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায় দুটি দেহে। তখন তুমি বলেছিলে, এই স্পর্শ কখনো শেষ হবে না। রাজ, তুমি পাশেই বসে আছো, অথচ কত দূরে। পিছনে দাঁড়িয়ে জিৎ, চোখটা ফোনে গাঁথা। স্নিগ্ধার দিকে একবারও তাকায় না। দুম করে ছাদে উঠতে যেতেই স্নিগ্ধা বলল, কোথায় যাচ্ছ? ছাদে, একটু অক্সিজেন নিতে। পিওর অক্সিজেন। ঘরের ভেতরে দম বন্ধ হয়ে আসে আমার। কথাটা স্নিগ্ধার খোঁচা লাগে। মনে মনে সে ভাবে, ও ঘরে আমি আসার পর থেকে বোধহয় দম বন্ধ লাগে। বৌমা, বৌমা, শাশুড়ির কণ্ঠে সম্বিত ফেরে ওর। নাও, লোটে মাছের ঝাল হয়ে গেছে বৌমা। তুমি বরং বাবুকে ডেকে নিয়ে এসো। ও তো কখন থেকে ছাদেই রয়েছে মা। আমি নিচ থেকে অনেকবার ডেকেছি, কথা কানেই নিচ্ছে না। বৌমার মুখে কথাটা শুনে কিছুক্ষণের জন্যে চুপ হয়ে গেলেন রানী দেবী। খুন্তি হাতে কড়াইটা তখনও নেড়েই চলেছেন। বৌমা একটু ইতস্তত করেই বলল, আচ্ছা মা, ছাদে গিয়ে কি সুখ পায় বলতো? যখনই যায় আর নামতেই চায় না। রানী দেবী যে জানেন না তা নয়, তবুও বললেন, বোঝই তো, সবসময় বাইরেই থাকে। বাড়ি আসলে একটু প্রকৃতির হাওয়া খেতে ভালো লাগে ওর, সেই কারণেই। ও, তা ওর এই আজব স্বভাবটা বুঝি বিয়ের আগে থেকেই আছে মা?
বৌমার প্রশ্ন শুনে কিছুটা চমকে উঠলেন রানী দেবী। বিয়ে হয়েছে 15 দিন হলো, বৌমার গা থেকে এখনো নতুন বিয়ের গন্ধ যায়নি। সদ্য স্নাতা মিষ্টি মেয়েটা, গায়ের রংটা একটু চাপা, মাথার চুল বেশ বড়, সিঁদুর পড়েছে, টিপ পড়েছে, পরনে সুতির একটা শাড়ি পরা, তাও আবার লালে হলুদে। বিয়ের পরপর রানী দেবীও হলুদ রঙের শাড়িটা খুব পছন্দ করত, পরতো বেশি। বৌমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পুজো দিয়ে দিয়েছ? না মা, ওই 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 সব শুরু হয়েছে। হো আচ্ছা আচ্ছা, মাসিক হয়েছে? হ্যাঁ। হো ঠিক আছে, তাহলে তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, রান্নাঘরে তোমার কাজ নেই। তাছাড়া পদ্ম তো আসবেই, এগুলো মেজে ঘষে দেবে খনি। ওকে ডাকবো না? হ্যাঁ, আরেকবার ডাকো। না না, থাক থাক, তোমার ডাকতে হবে না, আমি বরং ডাকছি। বাবু, বাবু, আয় নিচে আয়। এই তো লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে রে বাবা, আমি স্নান করতে যাব, তোর খিদে পেলে তুই খেয়ে নে। ছাদের থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না রানী দেবীর ছোট ছেলের। নিচে বেশ খানিকটা বিরক্ত হলো ওনার নতুন বৌমা স্নিগ্ধা। বলল, আমি ওপর থেকে ডেকে নিয়ে আসি বরং। না না, তোমার যেতে হবে না। শাশুড়ি মা সদ্য বিয়ে হওয়া বৌমাকে ছাদে উঠতেই দেন না। ওই বিয়ের সময় বৌভাতের অনুষ্ঠান উপলক্ষে ছাদেই বড় করে প্যান্ডেল করে লোক খাওয়ানো হয়েছিল, কিন্তু তখন তো ছাদটা চারদিক থেকে ঘেরা ছিল। বিয়ের পরপর স্নান করে জামা কাপড় মেলতে চাইলে শাশুড়ি মা নিজেই ছাদে মেলে দিয়ে আসতেন। বৌমাকে বলতেন, নতুন বিয়ে হয়েছে তোমার, গায়ে এখনই ওই হাওয়া লাগিয়ে লাভ নেই। হাওয়া মানে? ছাদে গেলেও বুঝি হাওয়া লাগবে? বলা যায়। তুমি বরং ঘরে গিয়ে বসো, আমি মেলে দিয়ে আসছি। বাড়িতে কি নেই? এসি আছে, ওয়াশিং মেশিন আছে, টিভি, ফ্রিজ, এগুলো তো কমন ব্যাপার। মার্বেল দিয়ে তৈরি একটা একতলা বাড়ি, বেশ অনেকগুলো রুম, একটা ঠাকুর ঘর, একটা ঘরে শ্বশুর শাশুড়ি থাকেন। পাশের ঘরে স্নিগ্ধার বড় ভাসুর তার স্ত্রীকে নিয়ে থাকে, বেশ বড়। তাদের সাথেও ঘরে পায়খানা বাথরুম অ্যাটাচ করা। স্নিগ্ধার ঘরের সাথেও তাই। ড্রয়িং রুমটা বিশাল, অনেক বড় কালার টিভি আছে, অনেক বড় বক্সও আছে গান শোনার জন্য। সব মিলিয়ে একটা ভালো সচ্ছল পরিবার। স্নিগ্ধার শাশুড়ি মা চাকরি করতেন, রিটায়ার্ড পেয়েছেন, বছর 2 হয়েছে। স্নিগ্ধা নিজেও চাকরি করে, হাজবেন্ডও চাকরি করে। কেবলমাত্র বড় ভাসুরের চাকরিটা হয়নি। উনি টিউশনি পড়ান, অনেক টিউশনি পড়ান। ওনার কিছুদিন আগেই একটা ছেলে হয়েছে, তাই এখন বেশিরভাগ সময়টাই বড় ভাসুর তার স্ত্রীকে নিয়ে ওই স্ত্রীর বাপের বাড়িতে, অর্থাৎ বড় ভাসুরের শ্বশুর বাড়িতে গিয়েই থাকেন। মাঝে মধ্যে এখানে এসে মায়ের সাথে দেখা করে যান, ওই আর কি। বড় ভাসুরের সাথে স্নিগ্ধার সম্পর্কটা বেশ হৃদ্যতাপূর্ণ। বিয়ের আগে স্নিগ্ধা বাবু ওরফে জিতের সাথে চুটিয়ে প্রেম করেছে প্রায় বছর 3-4। এতদিন প্রেম করা সত্ত্বেও বিয়ে হবার পরপর মানুষটাকে যেন কিছুতেই চিনতে পারছে না স্নিগ্ধা। প্রায় দিনই দেখে ছাদে গিয়ে সময় কাটায়, অথচ ছাদে ওঠা স্নিগ্ধার কাছে বারণ। কিছুক্ষণ পর সে দেখল তার স্বামী নেমে এসেছে, হাতে একটা সিগারেট ধরা, চোখে মুখে বিরক্তির ছাপ। স্নিগ্ধা বেডরুমে গিয়ে শুয়ে রয়েছে। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না না, কিছু হয়নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? কেন, তোমার কি চোখ নষ্ট হয়েছে? হ্যাঁ, এমন করে কেন বলছো? ছাদে গেছিলাম। এই গরমের মধ্যে কোথায় এসিতে বসবে? সবসময় এসির হাওয়া খাওয়া ভালো না। তাছাড়া আমার ঘরে এসি আছে, আর 5 জনের ঘরে তো নাও থাকতে পারে। এগুলো কি বলছো? আমি কি বলেছিলাম তোমাকে বিয়ের আগে বেডরুমে এসি লাগাতে? মনে নেই বলেছ কিনা? গরম পড়ে তাই। তাছাড়া সবসময় তো চালাই না, যখন ঘুমোই তখন। আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? তুমি লোটে মাছের ঝুড়ি খাবে বলে মা করে রেখেছে। না, আমার এক্ষুনি বেরোতে হবে। কেন?
এরকম হুটহাট করে বেরিয়ে যাও কেন? আর আমি কথা বললে কথার উত্তর দাও না কেন? আমাকে এড়িয়ে চলেছ। দেখো, যেই কথাটা তোমার শোনা দরকার সেটাই তোমায় বলবো। যেটা তোমার না শুনলেও চলবে ওইটা তোমাকে বলার প্রয়োজন বোধ করি না। স্নিগ্ধার খুব দুঃখ হয়। হাতে বাইকের চাবিটা নিয়ে প্যান্ট শার্টটা গলিয়ে বেরিয়ে যায় ছেলেটা। স্নিগ্ধা ওর পিছন দিকেই তাকিয়ে থাকে, ওর যাওয়া দেখতে থাকে। শাশুড়িমা ওপর থেকে নেমে এলেন জামা কাপড় মেলে। বললেন, কি ব্যাপার, বাবু কোথায় গেল? সেটা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো মা। আমাকে বললে তবে সে না জানবো। স্নিগ্ধার চোখের কোণে জল জমেছে। সেই দিন বিকালবেলা বেশ ঝড় বৃষ্টি হলো। জিৎ ফিরে এসেছিল 3টে নাগাদ। এসে মাকে বলল, মা খেতে দাও। কি রে, এতক্ষণ ছিলি কোথায়? সেটা বড় কথা নয়, খেতে দাও, খুব খিদে পেয়েছে। খেয়ে দে, একটা ঘুম দেবো। তারপর তারপর কি, বিকেলে কোথাও বেরোবি বউকে নিয়ে? আরে না না, ওকে নিয়ে বেরোবো না, আমি নিজেই বেরোবো। ওই রতনদের খবর দিয়েছি, ওরা আসবে। মা, আজকে রাতে একটু ওই ছাদে মাংস রান্না করবো, বুঝলে, একটু পিকনিক করবো। তুমি রান্নাটা করে দিও তো। আজকে আবার ওসব ছাইপাস খাবি? ছাইপাস না মা, ছাইপাস না। চাকরি করতে গেলে একটু একটু খেতে হয়। তুমি এসব বুঝবা না। সত্যিই বুঝবো না রে বাবা। তোর বাবা কোনোদিন সরকারি চাকরি করেও নি, আর বন্ধুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে যে মাল খেতে হয় সেটা তোর কাছ থেকেই শেখা। যত বড় হচ্ছিস তত তোর স্ট্যাটাস বদলাচ্ছে। এটাই তো মা, এটাই তো। এইসব ফ্যামিলিতে এই স্ট্যাটাসে কি আর মানায়? বলে মায়ের দিকে ঘুরে তাকায়। স্নিগ্ধা বেডরুমে চুপ করে শুয়ে। দুপুরবেলা মেয়েটা খায়নি। বড় ভাসুর আজকে এসেছিল, স্নিগ্ধাকে ডেকে বলেছিল খাবার কথা। স্নিগ্ধা তখন বলেছে, দিদি এলো না? আরে না, বুঝতেই পারছো সিজার হয়েছে, পেটে একটু ব্যথা আছে। তুমি খেয়ে নাও, এসো আমরা একসাথে খেয়ে নিই। না দাদা, আমি খাবো না, ও আগে আসুক। কিন্তু বাড়ি ফিরে জিৎ একবারও খোঁজ নিল না স্নিগ্ধা খাওয়া দাওয়া করেছে কিনা। হাত মুখ ধুয়ে নিজেই খেতে বসে পড়লো। খাবারের গ্রাসটা মুখে দিয়ে বলল, তোমরা খেয়েছো? আমি খেয়েছি, তোর বউ খায়নি। সে কি, কেন খায়নি? শরীর খারাপ নাকি? এই খাবে, এসো। স্নিগ্ধার বুক ফেটে কান্না পেল, তবুও মুখ ফুটে কিছু বলতে পারল না। উঠে আসছে না দেখে জিৎ নিজেই গেল উঠে। কি ব্যাপার, খেতে ডাকছে না তোমাকে? আমার খিদে নেই। ও, তুমি তো সকাল থেকেই বলছিলে তোমার শরীরটা ভালো না। ঠিক আছে, খিদে পেলে তাহলে খেয়ে নিও। কোনো ফিলিংসই নেই স্নিগ্ধার প্রতি। চুপ করে খেয়ে দিয়ে বেডরুমে এসে জামা কাপড় ছেড়ে কেমন যেন গাটা এলিয়ে দিল জিৎ। স্নিগ্ধা ওর বুকের ওপর হাত রেখে বলল, স্নান করবে না? পরে করব, এখন ভাল লাগছে না। এসিটা একটু অন করে দাও তো। এসিটা চালিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। স্নিগ্ধার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। একবার ইচ্ছে করছে শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করতে, বিয়ের আগে তো এরকম ছিল না। বিয়ের আগে তো আমাকে কত কত সময় দিত, আমার সাথে টাইম কাটাতো, আর এখন। সন্ধেবেলা সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নিল জিৎ। অন্যদিকে আজকে নিজেও একটু বাড়ির বাইরে বেরোবে স্নিগ্ধার শাশুড়ি মা। স্নিগ্ধা ছুটি নিয়েছে আর মাত্র দিন 7, তারপরে ওকেও জয়েন করতে হবে ওর অফিস। শাশুড়ি মা বললেন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও বৌমা। আর কি রে, তুই মেয়েটাকে সঙ্গে নিয়ে বেরোতি। ও কি আমার সঙ্গে মাল খাবে নাকি? আমি যাচ্ছি এখন মদ কিনতে। আর ও মা, তুমি বেরিয়ে যাচ্ছ কেন? তুমি বেরিয়ে গেলে আমাকে রান্নাটা করে দেবে কে? তোর বউই করে দেবে। আজকে আমি পারবো না। যত সব উল্টোপাল্টা সঙ্গে মিশিস। কোথায় ওকে নিয়ে একটু ঘুরে আসবি তা না। স্নিগ্ধা বলে, না না, আমার শরীরটা ভালো নেই। দেখেছ, আমি ওকে নিয়ে ঘুরতে যেতে চাই, ওরই শরীর ভালো না। তাহলে কি করে হবে বলো? ঘর থেকে বেরিয়ে যায় জিৎ। জিৎ বেরোনোর কিছুক্ষণ পর শাশুড়ি মাও বেরিয়ে যান। স্নিগ্ধা দরজা বন্ধ করে চুপ করে খানিকক্ষণ বসে থাকে। তারপরে ভাবে, একটু ছাদে গিয়ে দেখি তো, কি এমন ব্যাপার যে আমাকে ছাদে যেতে দেয় না? ছাদটা খোলা, রেলিং দিয়ে ঘেরা নেই। সেই জন্যই কি শাশুড়ি মার এত বারণ, নাকি অন্য কোনো কারণ আছে? আজকে একটু বুকে সাহস নিয়ে চুপচাপ ছাদে উঠে যায় স্নিগ্ধা। চুলটা পরিপাটি করে খোপা করেছে, সিঁদুরের টিপ কপালে স্পষ্ট। শাখা পলায় একটা নমস্কার করে। ভূতের ভয় যে খুব একটা পায় না তা নয়, তবে ভূত সামনে এলে লড়বে না চিৎকার করবে সেটা পরের ব্যাপার। আগে একটু দেখে আসতে তো ক্ষতি নেই, অন্তত নিজের দিব্য দৃষ্টি দিয়ে যাচাই করতে। ছাদে উঠে স্নিগ্ধা দেখল
খোলা ছাদ, সামনে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। একটা বাড়ির সামনে বিরাট বড় আম গাছে আম ঝুলছে। সেই আমগুলো স্নিগ্ধার বেডরুমের কাছে এসে ওর এসির হাওয়াতে কি সুন্দর দুলছে। পাশের বাড়িটা 3 তলা, অট্টালিকার মতো। সামনের বাড়িটাও 2 তলা। বাড়ির সামনে দিয়ে রাস্তা চলে গিয়েছে, পাকা রাস্তা, ড্রেন আছে দুদিকেই দুটো। বাড়ির ঠিক উত্তর দিকে একটা 2 তলা বাড়ি আছে। বাড়িটা রাস্তার দিকে মুখ, কিন্তু স্নিগ্ধার বাড়ির দিকে ব্যালকনিটা পড়ে। ঘেরা লম্বালম্বি বাড়িটা। এই বাড়ি যিনি তৈরি করেছেন তিনি ইচ্ছে করলেই রাস্তার দিকে মুখ করে বাড়ি তৈরি করতে পারতেন, কিন্তু করেননি। এমনভাবে লম্বালম্বিভাবে করেছেন, বাড়ির পাশে একটা বড় উঠোন রয়েছে। মনে মনে স্নিগ্ধা ভাবে, আচ্ছা এই বাড়িতে যদি 2টো ভাই থাকে তাহলে তো পরবর্তীকালে সম্পত্তি নিয়ে মারামারি বাঁধবে। এইরকম করে কেউ ঘর করে এখনকার দিনে? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্নিগ্ধা এদিক ওদিক তাকায়। ওর বাড়ির অপোজিট সাইডে আরো একটা 2 তলা বাড়ি। সেই বাড়িটা দেখতে অনেকটা স্কুল কাটিং এর মতো, মানে স্কুলের ঘরগুলো যেরকম হয় সেরকম। কোনো ব্যালকনি নেই, কোনো বক্স কাট জানালা নেই, কেমন ধরনের জন্য থুম্বা মারা দাঁড়িয়ে রয়েছে। রঙও করা নেই বাড়িটায়। এই বাড়িটা সম্পর্কে স্নিগ্ধা তার শাশুড়ি মার কাছ থেকে শুনেছে হাড় কিপ্টের জাত, বুঝেছো? এখন ছেলে চাকরি করে, এত বড় বাড়ি বানিয়ে ছেলের বিয়ে দিল, সংসার তো টিকলো না। সেই বউ কবে ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কেন ডিভোর্স দিয়েছে? 6 মাসও সংসার করতে পারেনি সেই বউ। আরে হানিমুন করতে যেতে চেয়েছিল দার্জিলিং। ছেলে বলে দার্জিলিং গিয়ে কি হবে, হ্যাঁ, এর থেকে দীঘাপুরি চলো, তুমিই বোঝো। বৌমা তারপরে শাশুড়িকে শ্বশুরকে বলেছে ওই হাড়কিপ্টে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট। এদিকে বৌমা নিজেও চাকরি করতো, ছেলে উচ্চ র্যাঙ্কের চাকরি করে, টাকা শুধু পিন মারবে আর পিন মারবে আর লোকের অনিষ্ট করবে। সেই ঘরে কি আর বউ টেকে? সব থেকে বড় ব্যাপার কি জানো বৌমা, ছেলে যেই বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল অমনি একটা বিবাহিত মেয়ে উইথ বাচ্চা ছেলের সঙ্গে রাত কাটায়। বলো কি? হ্যাঁ, আমরা তো এসব খবর রাখি না। আমি ঠাকুর দেবতা নিয়ে থাকা মানুষ, পরনিন্দা পরচর্চা করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু কিছু ব্যাপার না শুনতে চাইলেও কানে চলে আসে, বুঝলে? স্নিগ্ধা ঘাড় নেড়ে সেই বাড়িটার দিকেই দেখছিল। ওই বাড়িটার মুখটা রাস্তার দিকে করা, তবে পাশের বাড়িটার থেকে জায়গা অনেকটাই কম। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায় স্নিগ্ধা। বৃষ্টি হয়েছে আজকেও, এখনো আকাশের মুখ ভার, মেঘে চাঁদের আলো ঢেকে যাচ্ছে। হাতে ফোনটা বেজে ওঠে। মা ফোন করেছে। কিরে কেমন আছিস? ভালো আছি। বলছি শোন, প্যাড আছে তো? তোর তো পিরিয়ডের ডেট। মা তুমি মনে রেখেছো? আমি তো মা, বলি কি করে বল? শোন, না থাকলে কিন্তু জিতকে বলিস অনলাইনে অর্ডার করতে। তুই তো আবার যেমন তেমন মাল ব্যবহার করিস না, তোর তো চুলকানির প্রবলেম আছে। মা বলছি, তুমি আমার বিয়ের আগে আমার শ্বশুর বাড়িতে ছাদে এসেছো? এই আবার কেমন প্রশ্ন? তুই বিয়ের পরে শ্বশুর বাড়িতে ছাদে যাসনি বুঝি? কিছু আর বলতে পারলো না স্নিগ্ধা, শুধু বলল, না না এসেছি, আসলে ওরা খুব একটা আসতে দেয় না। না আসতে দেওয়াটাই তো ভালো, ছাদটা তো ল্যাংটা ছাদ, দেখছিস না চারিদিকে ঘেরা নেই, যদি কোনো সময় কোনো বিপদ হয়ে যায়। দেখ মা, তোর ছাদে যাওয়ার দরকার নেই, তুই চলে আয় নিচে। মায়ের মন একটু তো ভীতি সম্পন্ন হবেই। স্নিগ্ধা বলল, আরে আমার কিছু হবে না, আমি এক্ষুনি নেমে যাব। হ্যাঁ রে, তুই কি বাড়িতে একা নাকি? কারো সারা শব্দ পাচ্ছি না। এইবার স্নিগ্ধা কি বলে, শুধু বলল, না না ওই সবাই নিচে, আমি আরো ছাদে এসেছি। হো, জিৎ সঙ্গে আছে? আজ ঠিক আছে, তোরা সময় কাটা, আমি রাখি, পরে সময় হলে আমায় ফোন করিস। মা হয়তো ভাবলো একটা সুন্দর রোমান্টিক ছন্দে রয়েছে মেয়েটা, কিন্তু তা তো নয়। সে নিজের কৌতূহল নিবৃত্তি করতে ছাদে গিয়ে দাঁড়িয়েছে। ছাদ থেকে নামবে এমন সময় ওর চোখটা আটকে গেল ওর সামনের ওই বারান্দার দিকটা। বারান্দার ঘরটা এতক্ষণ অন্ধকার, নিচের ঘরে টুকটাক শব্দ আসছে মানুষজনের। লোক বোধহয় খুব একটা বেশি এই বাড়িতে বসবাস করে না। নিচের ঘরটা বোধহয় রান্না ঘর। হ্যাঁ, কে যেন কি একটা রান্না করছে, শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর রান্নাঘরের আলোটা নিভে গেল। নিভে গিয়ে ওপরের ঘরের ওই বারান্দার আলো জ্বলতেই স্নিগ্ধার চোখটা আটকে গেল সেইখানে।
সিঁড়ি দিয়ে উঠে আসছে এক অল্প বয়সী তরুণী, বছর 24-25 হবে হয়তো। শাখা পলা পরা, সিঁদুর পরা একটা বিবাহিত মেয়ে, হাতে বই ধরা। গোটা ব্যালকনিতে ঘুরে ঘুরে মেয়েটা পড়াশোনা করছে। মাথার চুলটা ওই কাঁধ পর্যন্ত, গায়ের রং ফর্সা, দেখতে মোটামুটি ভালোই। আবার কার সাথে যেন ফোনে কথা বলে হাসছেও। কিছুক্ষণ পর দেখলো স্নিগ্ধা ওপরে একটা না দুটো ঘরই পাশাপাশি। পাশের ঘরে ঢুকে কার সঙ্গে যেন মেয়েটা কথা বলছে। ওই পাশের ঘরের লাইটটা এতক্ষণ অফ ছিল। সেই ঘর থেকে আর একটা মেয়ে বেরোলো। তার গায়ের রংটা একটু চাপা, তবে সেও বিবাহিত। তার বয়সটা বোধহয় একটু বেশি। জ্বর এসেছে তার, এই জন্য সে এতক্ষণ শুয়েছিল। দূর থেকে দেখলেও মোটামুটি একটা আইডিয়া নিতে পারলো স্নিগ্ধা। তাহলে কি এই দুটো মেয়েই জিতের ছাদে ওঠার কারণ? জিত তাহলে ইচ্ছে করে এদের সঙ্গে। কিন্তু দুটো মেয়ের মধ্যে একটা মেয়েও স্নিগ্ধার বাড়ির ছাদের দিকে কোনো রকম দৃষ্টি দিল না, বরং নিজেদের কাজ শেষ করে লাইট অফ করে যে যার ঘরে চলে গেল। সেই রাতে স্নিগ্ধা চুপচাপ নেমে এলো, কোনো প্রত্যুত্তর করলো না। মনে মনে ভাবল, পরের দিনটা হোক, তখন না হয় দেখব। সেই দিন রাতে জিত বাড়ি ফিরতে অনেক রাত করেছে। মা রান্না করে দেবে না বলে বাইরেই বন্ধুদেরকে নিয়ে মদ গিলেছে। যখন বাড়ি ফিরেছে তখন ঘড়ির কাঁটায় 1:30 বাজে। সবাই তখন ঘুমাচ্ছে, একমাত্র স্নিগ্ধাই জেগে বসে। ঘরে ঢুকতে পারছিল না জিত। ওকে সামলিয়ে ঘরে ঢুকে ওর জুতো জোড়া খুলে, ওর জামা খুলে ওকে আস্তে করে শুইয়ে দেয়। চোখের জল ফেলে স্নিগ্ধা। এই মানুষটাকে কত ভালোবাসত ও। মনে পড়ে ওর, আজ থেকে বেশ কয়েক বছর আগে প্রচন্ড জোরে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল জিত। সেন্ট্রালে ভর্তি হয়েছিল তখন। স্নিগ্ধা তখন ওর পরিচর্যা করত। ও ছিল প্রধান নার্স। ওই পরিচর্যা করতে করতেই আলাপটা জমে। কাছের এলাকাতেই বাড়ি। হট করে বাড়ি থেকে অসুস্থ হলে স্নিগ্ধা ভালো ইঞ্জেকশন দিতে পারত। সেই আলাপ থেকেই একটু একটু করে প্রেম আর পরিচয়। তারপর একদিন দুম করে জিত ঠিক করলো, চলো মন্দারমণি থেকে ঘুরে আসি। মন্দারমণি? কাউকে না বলে? তুমি তো চাকরি করো, বলবে বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছি। বাড়াবাড়ি হয়ে যাবে না? বাড়াবাড়ি কি, বিয়ের আগে একটু ঝালাই করে দেখবে না আমি সব দিক থেকে সুস্থ কিনা? তুমি তো নার্স। খুব ভালো লেগেছিল ওর। এর আগে যে স্নিগ্ধার জীবনে প্রেম আসেনি তা নয়, তবে সবাই ওকে ঠকিয়েছে। জিত অন্তত ওকে ঠকাবে না। মন্দারমণিতে গিয়ে 3টে দিন দারুণ কাটে ওদের। কিন্তু বাড়িতে খবরটা জানাজানি হতেই বিয়ের জন্য চাপের সৃষ্টি করা হয়। একদিন জিত বলে, বিয়ে তো করব, আমার বাড়ির পাশে, মানে এই ধরো বেশি না, হাঁটা পথে হয়তো মিনিট 15-20 একটা জায়গা কিনে রেখেছি। তুমি চাকরি পেয়েছো মাত্র কয়েক বছর, তার মধ্যে এত বড় বাড়ি, জায়গা, এসব করলে কি করে বলো তো? কেন, তোমার সন্দেহ হয় আমি 2 নম্বরই কিছু করি? হে বাবা, আমি কখন বললাম তুমি 2 নম্বরই কিছু করো? এটা দেখি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। হেসে উত্তরটা দিয়েছিল স্নিগ্ধা। জিত বলেছিল, আরে ওই খেলা করি তো, গেম খেলি, আর সেইখান থেকেই ইনকাম। গেম খেলো মানে তুমি জুয়ো খেলো নাকি? আরে না না, কি সব বলো পাগলি কোথাকার। বলছি শোনো, আমার ওই যেখানে জায়গাটা কেনা আছে ওখানে ভাবছি একটা বাড়ি করব। কিন্তু বাড়ি করার জন্য তো লোনের দরকার, তাই না? লোন? তা লোন তোলো না, মানে আমার নামে যে লোনটা তুলে আমি এই বাড়িটা করেছি সেটা এখনো চলছে। তাই বলছি, তুমিও তো মোটা অঙ্কের টাকাটাই পাও, আর বাড়ি তো তোমার আমার দুজনেরই হবে, আমরা 2 জন থাকবো। আর জায়গাটা আমার সেপারেট, মানে ওটা ভবিষ্যতে আমারই জায়গা, আমারই বসত ভিটে, মানে আমার সন্তানাদি ওখানেই থাকবে। তার মানে তুমি বলছো লোন আমি তুলবো? হ্যাঁ, লোনটা তোমার নামে তোলো, আরে শোধ করার দায়িত্ব আমার, প্রমিস, কথা দিচ্ছি। পরের দিনই স্নিগ্ধাকে নিয়ে লোন তুলতে গিয়েছিল সে। লোন হয়েও গিয়েছিল প্রায় 15 লক্ষ টাকার। যেহেতু স্নিগ্ধা চাকুরি করে তাই লোনে কোনো অসুবিধে হয়নি। সেই লোন স্নিগ্ধা এখনো টেনেই চলেছে, টানতে হবে আরো দীর্ঘ বেশ কয়েকটা বছর। বিয়েটা হতো না,
বাড়িতে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়লেন। একটা চিঠি এসেছিল ওই লোন সংক্রান্ত। দেখেই বাবা অসুস্থ হলেন। তারপরে বিষয়টা জানাজানি হয়ে যেতেই অনেকটা জোর জবরদস্তি বিয়েটা হয়ে গেল দুম করে। বর্দার বিয়ে নাকি খুব জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। অতটা জাঁকজমকভাবে স্নিগ্ধার বিয়েটা হলো না, কারণ স্নিগ্ধার বাবা আর্থিক দিক থেকে বর্দার শ্বশুরের থেকে অনেকটাই কমতি। আর এদিকে স্নিগ্ধারও নিজের লোন চলছে বলে সেও খোলামখুচি খরচা করতে পারেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্নিগ্ধা তাকায় ওর ঘরে সিলিংয়ের ওপরে। বউ ভাতের দিন কতটা আশা করেছিল স্নিগ্ধা, অনেকটা ভালোবাসার, ঠিক যতটা পাগল করেছিল মন্দারমণিতে ওকে জিত, ততটাই। হৃষ্টপুষ্ট একটা মোটা শরীরের ছেলে, বিয়ের পরে আরো মোটা হয়েছে। কিন্তু স্নিগ্ধার রাতের ঘুম উড়ে গিয়েছে, চোখের তলায় কালি পড়েছে। একটা চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিয়ের পর কি জিতের ওর প্রতি সব ইচ্ছে আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল? সর্বক্ষণ ছাদে বসে কি খোঁজে জিত? চাকরির জন্য যখন বাইরে থাকে যে কদিন, সে কদিনও স্নিগ্ধা ওকে ভালোভাবে ফোনেও পায় না। ওর প্রতি কি কোনো মনোযোগ নেই? ফুলসজ্জার রাতেই ভ্রম ভেঙেছিল ওর। ফুল পেট মদ খেয়ে ঘরে এসেছিল জিত। স্নিগ্ধাকে বলেছিল, সরি, আসলে বন্ধু বান্ধব বুঝতেই পারছো, সব জোর করে খাইয়ে দিল। বন্ধু বান্ধবরা কার একটা নাম নিয়ে কি যেন বেশ একটা বলছিল। এইটা বলছিল, দেখ বিয়ে তো করলি মানলাম, চাকরি করে সেটাও মানলাম, কিন্তু ওকে তো পেলি না, ও ল্যাং মরে দিল তোকে সালা। এইভাবে হাসাহাসি। তাহলে কি ওই মেয়ে দুটোর মধ্যে কেউ? স্নিগ্ধার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রাতে ভালো করে ঘুম হয় না। সকালবেলা ওই ভোরের দিকে হয়তো চোখটা একটু লেগে এসেছিল। হাত বাড়িয়ে দেখে কাছে জিত নেই। সিক্স সেন্স কাজ করে ওর, মানে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয়, স্নিগ্ধা এক্ষুনি ছাদে যা, গেলেই তুই দেখতে পাবি। তাড়াতাড়ি স্নিগ্ধা পড়ি কি মরি ছাদে গিয়ে দেখে, হ্যাঁ, সেখানে জিত দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যালকনির দিকে তাকিয়ে আরামসে সিগারেট খাচ্ছে। স্নিগ্ধা যে ছাদে এসেছে সেটা সে বুঝতে না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দেখে সদ্য স্নাতা একটা মেয়ে। আরে, পাশের বাড়ির ছাদের উপরে একটা ছোট্ট শিব মন্দিরও আছে। ওই শিব ঠাকুরের মাথায় জল ঢালছে মেয়েটা। মাথায় কাপড় জড়ানো, মানে গামছা, পরনে নাইটি পরা। মেয়েটিকে দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু সিঁদুর পরেনি, তবে হাতে শাখা পলা পরা। খানিকক্ষণ শিব পুজো করে কি একটা মন্ত্র পাঠ করলো সে। তারপরে জামা কাপড় মেলছে, আর জিত হাঁ করে তাকিয়ে ওই মেয়েটাকেই দেখছে। কিছুক্ষণ পর দেখতে পেল স্নিগ্ধা, মেয়েটাও সামান্য আর চোখে তাকালো, কিন্তু সেই দৃষ্টির মধ্যে একটা অসম্ভব বিরক্তি রয়েছে। কোনো রকম ইন্টারেস্ট নেই তার। তার মানে মেয়েটা পছন্দ করে না, জিতই ওর প্রতি হাবুডুবু খায়। এটা আবার কেমন তর ব্যাপার? ভালো লাগে না স্নিগ্ধার ব্যাপারটা। তবে স্নিগ্ধার চুরির ঝনঝন শব্দটা জিতের কান অব্দি পৌঁছে যেতেই সে পিছন ঘুরে তাকাতেই বলে, এ কি তুমি এত সকাল সকাল? হাওয়া খেতে এলাম। সকালবেলা ছাদের হাওয়াটা খুব ভালো লাগে তো, তাই। হো, তুমি? আমিও হাওয়া খেতে এসেছি, আমারও খুব ভালো লাগে। তোমার তো সবসময় ছাদে থাকতেই ভালো লাগে গো। পাশের বাড়ির মেয়েটার দিকে তাকিয়ে কি শান্তি পাও বলো তো? আমি তো তখন দেখলাম, তোমার দিকে তো কলা দেখিয়ে চলে গেল। কিছু আর বলে না জিত, দাঁতে দাঁত কটমট করে শুধু বউয়ের দিকে একবার তাকায়। ওর কাছে এগিয়ে এসে বলে, যেইটা তোমার জানার বিষয় নয় সেইটা তোমার না জানলেও চলবে। আমার জানতে হবে, জানতে হবে আমার। কি পেয়েছো কি তুমি? চিৎকার করে ওঠে স্নিগ্ধা। নিচে তখনও বাবা মা বিছানায় ঘুমোচ্ছেন। বড় ভাসুর ভাগ্যিস ঘরে ছিল না, তাহলে একটা তুলকালাম কাণ্ড বেঁধে যেত। ছেলের এইরকম অবস্থা দেখে মাও ছাদে উঠে আসতে বাধ্য হলেন। বললেন, যা করা নিচে গিয়ে কথা বল, তোরা এখানে এসব করিস না। কি পেয়েছো তোমরা বলো তো? হ্যাঁ, পুতুল খেলা নাকি বিয়েটা? আমাকে বিয়ে করে এনে আমার সঙ্গে এত বড় জচ্চুরি? জচ্চুরি? কে জচ্চুরি করেছে তোমার সাথে বৌমা? এই যে তোমার ছেলে ছাদে এসে ওই মেয়েটাকে দেখছে বলে হাত দিয়ে ইশারা করে দেখায় স্নিগ্ধা। মেয়েটির দিকে একবার তাকিয়ে নিজেই নিজেকে সামলে নিলেন রানী দেবী। বললেন, এই তোরা নিচে চল তো, এখানে একটা বিশ্রী কেস হবে। এদিকে জিতের তো বিরাট মাথা গরম হয়ে গেছে। পারলে স্নিগ্ধাকে সপাটে চড় থাপ্পড় মেরে দেয়।
বলল, তোমায় বললাম না, যেইটা তোমার জানার বিষয় নয় সেটা তোমার না জানলেও চলবে। না, আমার জানতে হবে, জানতে হবে আমার। কি ইন্টারেস্ট পাও তুমি মেয়েটার দিকে তাকিয়ে? আমি দেখেছি কালকে 2টো মেয়ে থাকে এই বাড়িতে। কাকে পছন্দ? নাকি দুটোর সঙ্গে? নাকি দুটোই এখানে থাকে বলে তোমার খুব ভালো লাগে? ওরা তো বিবাহিত, শ্বশুর বাড়ি যায় না। বললাম না, যেটা জানো না সেটা সম্পর্কে একদম বেশি কথা বলতে যাবে না। জিতের এইরকম রূপ স্নিগ্ধা খুব কম দেখেছে। এর আগে একবার বাইক নিয়ে ফিরছিল, তখন ওই কি একটা বার থেকে দুইজনে, ওই বার থেকে ফেরার পথে রাস্তায় কতগুলো ছেলে পেলে ঘিরে ধরেছিল ওদের। জিত তখন তার পুরুষালী শক্তি দিয়ে সবাইকে আটকেছিল এবং রক্ষা করেছিল স্নিগ্ধাকে। আর এখন সেই পুরুষালী শক্তিরই অপপ্রয়োগ করছে জিত, ধাক্কা দিচ্ছে স্নিগ্ধাকে। ওর ধাক্কায় স্নিগ্ধা ছিটকে পড়ে। শাশুড়িমা গিয়ে বললেন, ওকে ধাক্কা দিচ্ছিস কেন? আরে ওর পিরিয়ড চলছে, এমনি এই সময় শরীর দুর্বল থাকে। আমার সঙ্গে আর সিম্পাতি দেখাতে হবে না, আমি সবটা জানতে চাই, সবটা, না হলে আমি এক মুহূর্ত এখানে থাকবো না। কিছুক্ষণের জন্য রানী দেবী ওনার স্বামীর মুখের দিকে তাকালেন। কাচুমাচু করে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, চোখে মুখে একটা অপরাধ বোধ কাজ করছে। বৌমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই নিচে চল মা, আয়, নিচে আয়। না বাবা, আমাকে জানতে হবে। আর কতদিন? বিয়ের পর থেকে এসে দেখছি যখনই ছুটি পায় ওপরে আসে, ছাদে সময় কাটায়। তাকিয়ে তাকিয়ে কি দেখে বাবা, কি দেখে? ও কি মেয়েটাকে ভালোবাসে? তাহলে আমায় কেন বিয়ে করলো? কান্নায় ভেঙে পড়ে স্নিগ্ধা। স্নিগ্ধাকে হাত ধরে শ্বশুর মশাই নিচে নিয়ে আসলেন, ওনার ঘরে নিয়ে গেলেন। সেখানে বসানো হয়েছে জিতকে এবং জিতের মাকে। শ্বশুর মশাই বললেন, দোষটা কারোরই না, আবার দোষটা সবার। শোনো, আজ থেকে অনেক বছর আগে যখন পাশের বাড়িতে ওই ছোট্ট মেয়েটা জন্মায়, তখন তোমার বর ওর বাড়িতে খেলা করত। তুমি যখন 2 মেয়েকে দেখেছো, তাহলে বড় মেয়েটাকেও দেখেছো। বড় মেয়েটা জিতের থেকে বয়সে প্রায় 5-6 বড়। বড় মেয়েটা এখানেই আসতো, আমার বাড়ি এসে খেলা করতো। তখন তো ঘর বাড়ি এরকম ছিল না বৌমা, এরকম পাঁচিল দেওয়া ছিল না। এখন তো পাঁচিল দেওয়াতে সবার মধ্যে থেকে এই যেন একটা হৃদ্যতা ভাব নষ্ট হয়ে গেছে। যার যার তার তার বুঝে নিয়েছে সবাই, পাঁচিল দিয়ে ঘিরে, সম্পর্কগুলোও চুরমার। তখন এর বাড়ি থেকে ওর বাড়িতে ওরা দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়াতো। তা ওই বড়দিটা তোমার বরকে খুব ভালোবাসতো, ভাই ভাই করে ডাকতো। তোমার শাশুড়ি মাও তো মনে মনে স্বপ্ন দেখে ফেলেছিল ওই বড় বোনটাকে এই বাড়ির বড় বউ করার, কিন্তু কপালে না থাকলে কি আর সম্ভব হয়? তা ছোট বোনটা যখন জন্মালো, তোমার বর তাকে দেখেই বলেছিল, এই বোনটারে আমি বিয়ে করব। সত্যি? হ্যাঁ, ছোটবেলার বলি আমরা হাসাহাসি করেছিলাম। তোমার বরের বয়স তখন 5 কি 6 বছর বয়স। এরপর ওরা দুইজনই একসাথে খেলা করে বড় হয়েছে। এই যে সামনের বাড়িটা দেখছো, এই যে এত বড় আম গাছ, এর তলায় খেলা করতো ওরা, মারামারি করতো। একবার তো ওই ছোট বোনটা বাঁশ দিয়ে তাড়া করেছিল তোমার বরকে। ও খুব খ্যাপাতো, ওকে খ্যাপাতে পছন্দ করত। তারপরে দুজনেই বড় হলো, দুম করে সম্পর্কগুলো কেমন যেন নষ্ট হয়ে গেল। এরপরে তোমার বর পড়তে ঢুকলো কোচিং সেন্টারে। সে কোচিং সেন্টারের মাস্টারের সাথে আবার ওই বাড়ির বড় মেয়েটার একটা কেমন সম্পর্ক যেন। মানে বড় মেয়েটা কিন্তু স্বভাব চরিত্র খুব ভালো, কেউ কোনো বদনাম দিতে পারবে না। ওই কোচিং সেন্টারের মাস্টারটা, জানি না, হয়তো মেয়েটা তার স্বামীর সাথে ঘুরতে বেরিয়েছিল, হয়তো বাইরে কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তবে যার সঙ্গে সম্পর্ক ছিল তাকেই বিয়ে করেছে। ওই তার সঙ্গেই দেখে পাড়ায় বদনাম রটাতে শুরু করে। যদিও এতে মেয়েটার কিচ্ছু যায় আসেনি। আর মেয়েটা বিয়ের পরে ঘর জামাই থাকতো বলে তোমার বরের মাথাটাও খেয়েছিল ওর প্রাইভেট টিউটর। বলেছিল ওকে, তোকে যদি বিয়ে করে ছোট মেয়েটা, তুইও শালা ওই ঘর জামাই হয়েই থাকবি। দেখছিস না বড় মেয়েটাকে কিরকম ক্যাপচার করেছে, ঘর জামাই করে রেখেছে। এইসব কথাতে হয়তো ওর মাথাটা খারাপ হয়েছিল। ও ফেসবুক করতো, ও আরো কত কি করতো। তা মেয়েটার সাথে কিন্তু ওর কোনো দিনই ভালোবাসি বা সেই রকম কোনো কথোপকথন হয়নি। অথচ ওদের মধ্যে সম্পর্কটা একটা বাজে সম্পর্ক। ঝগড়াও করেছিল ওরা একবার,
তবে কেউ কারোর সঙ্গে চিৎকার করে নয় কিন্তু। তাহলে কি ফেসবুকে আলাপ হয়েছিল ওদের দুইজনেরই। ওরা কেউ জানতো না যে ওরা একে অপরের পাশের বাড়ির প্রতিবেশী। মেয়েটাও বেনামিতে খুলেছিল। আর তোমার বড়, এরপরে নাকি তোমার পর মেয়েটাকে ওপেন গালাগালি দেয়, থ্রেট দেয়। তখনই মেয়েটা জানতে পারে এটা জিতের কাজ। স্বাভাবিক, ওইভাবে কথা বললে তো যে কোনো মেয়েই খারাপ ভাববে, তাই না? তারপর তারপর মেয়েটার বিয়ে হলো। মেয়েটার বিয়ে অনুষ্ঠান করেই হলো। সবাই নিমন্ত্রণ পেল, আমরাও গেলাম। কিন্তু কিন্তু বিয়ের কয়েক মাস পর কালী পুজো, এই যে আমাদের মাঠেই হয়, তোমার বর ফুল পেট মাল খেয়ে মেয়েটার বাড়ির গেটের সামনে গিয়ে বিস্তারে চিৎকার, হ্যাঁ বেরো বেরো বলছি, আমার জীবনটা নষ্ট করে তুই বরের বুকে শুয়ে এখন আদর খাচ্ছিস, বেরো। তারপর তারপর কি? এরপরে আমরা জানতে পারলাম পাড়ার ছেলেপেলে থেকে শুরু করে সবাই জেনে গিয়েছে জিতের সঙ্গে পূর্বাশার বিয়ে হওয়ার কথা নাকি ছিল। ওরা নাকি একে অপরকে ভালোবাসতো। কিন্তু সত্যি করে বলতো বাবা, তুই কোনোদিন ওকে বলেছিলি ভালোবাসার কথা? বরং তোমার শাশুড়ি মা ওই পূর্বাশার মাকে কি বলেছিল জানো? কি বলেছিল? আমার ছেলে বলেছে, বুঝলে, তোমার বাড়ির সামনে এই যে দোতলা বাড়িটা আছে না মা, আমিও এইরকম বাড়ি করব। এইরকম বাড়ি করে এই ব্যালকনি থেকে ওই ব্যালকনিতে কথা বলবা তুমি আর ওই বাড়ির কাকি, এত বড় বাড়ি বানাবো। আসলে আমিও নিচু হয়ে ওপর দিকে তাকাতে পারবো না, আমি সমানে সমানে চোখ রেখে কথা বলবো। চুপ করে কথাগুলো শোনে স্নিগ্ধা। জিতের মুখটাও বেশ কালো হয়ে গিয়েছে। শাশুড়ি মা বললেন, আমারই ভুল। আমি বলেছিলাম যে জিত জিত পূর্বাশাকে ভালোবাসে। কিন্তু 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 ও ঘর জামাই থাকতে পারবে না। আর আমি এও বলেছিলাম জিতকে যে দেখ বাবা, পূর্বাশার মা চায় তুই ওই বাড়ির জামাই হ, তুই কি রাজি? জিতের হয়তো ভয় লেগেছিল। জিত বলেছিল ঘর জামাই হতে পারবো না মা। কিন্তু ওদের মধ্যে কখনো কোনো ভালোবাসার কথা কখনো হয়নি। এইবার বলল জিত, আমাদের মধ্যে কোনোদিন ভালোবাসার কথা হয়নি। কিন্তু ওকে যে আমি আজও ভালোবাসি, আমার বলা হয়নি, কিন্তু আমি ওকে আজও ভালোবাসি। ও আমার সামনে এলে আমার কথা বন্ধ হয়ে যায়। ও বিবাহিত, তাতে কি হয়েছে জানো মা? ওর যখন বিয়ে ঠিক হলো, আমার তখন খুব কষ্ট হয়েছিল, খুব। আমি পাড়ার ছেলেপেলেকে জড়ো করে ফেলেছিলাম। এমনকি এমনকি প্রকাশদা সবটা জানতো। প্রকাশদাকে বলেছিলাম, দাদা বিয়ের ভারে ক্যাটারিং এর দায়িত্ব তো তোমার ঘাড়ে পড়েছে, তাহলে কেমন ব্যবস্থা করো না, এমন একটা ব্যবস্থা, ওকে ওকে ঘেরাও করো, ওকে তুলে নিয়ে যাই, তারপরে ওকে মন্দিরে গিয়ে বিয়ে করি, বিয়ে করে 2টো রাত কাটানোর পরই, বাহ, 2টো রাত কাটিয়ে ওকে নষ্ট করতে পারলেই ও তোমায় ভালোবাসবে। আমি তখন কি করব স্নিগ্ধা? আমি যে তখন প্রেমে অন্ধ, আমি যে ওকে তখন খুব ভালোবেসে ফেলেছি। আসলে ও বিয়ে করে ফেলছে আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম চাকরি পেয়ে সবার প্রথমে ওর বাড়িতে গিয়ে ওকে বিয়ে করতে চাইবো। কিন্তু মা বলল ওরা নাকি ঘর জামাই চায়। সেটা কি থাকা সম্ভব? কিন্তু এখন মা বলছে কাকি নাকি এরকম কোনো কথাই বলেনি, কোনো প্রসঙ্গই তোলেনি, আমার সঙ্গে বিয়ে দেওয়ার কোনো ইন্টারেস্টের কথাই বলেনি। মা, তুমি নিজের হাতে আমার জীবনটা নষ্ট করলে মা, নিজের হাতে। কেন বলনি বলো? ভয়ে বলিনি বাবা, ভয়ে বলিনি। কোনো মেয়ে চায় না বিয়ের পরে তার বরকে নিয়ে বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতে। মা, তুমিও তো থাকতে যখন তোমার চাকরি ছিল না। বিয়ের পরে দাদা হওয়ার পরে বাড়িতে খাওয়া জুটতো না, দিদা তো এসে তোমার সংসার সামলাতো। ঘুরে তাকালেন রানী দেবী। ছেলের চোখের দিকে তাকিয়ে আর কথা বলতে পারছেন না আজকে। রানী দেবীর বাবা বললেন, দেখো বাবা, যেসব দিনের অভিজ্ঞতা তোমার নেই সেসব কথা বলে তো লাভ নেই। এখন করণীয় কি আমি জানি না বাবা, আমি বলতে পারবো না। ও যখন আমার সামনে আসে, ও যখন ওপরে পুজো দেয়, ও যখন ব্যালকনিতে হেঁটে হেঁটে পড়াশোনা করে, আমি সব সময় ওকে দেখি। আমার ছাদ থেকে ওকে দেখতে ভালো লাগে। কখনো কখনো ও আমার চোখের দিকে তাকায়, আমি ওর দিকে তাকিয়ে থাকি। আমি পলক ফেলতে পারি না, কিন্তু ও মুখ ফিরিয়ে চলে যায়। আচ্ছা বাবা, ওকে তো ভালোবাসা কথাটা আমার কোনোদিন বলা হয়নি, বলিও নি, আর বলা হবেও কিনা জানি না। তবুও সেবার যখন শিবরাত্রির দিন আমাদের পাড়ার মন্দিরে ওর বরকে নিয়ে এলো,
আমার খুব রাগ হচ্ছিল বাবা, খুব রাগ হচ্ছিল। আচ্ছা, ওর হাতের ওই শাখা, কপালের ওই সিঁদুর, ওটা তো আমার নামে পড়ার কথা, তাই না? হ্যাঁ, তাহলে অন্য লোকের নামে কেন পড়ছে? আজও যদি ও তোমার কাছে এসে বলে ও তোমাকে ভালোবাসে, তুমি কি করবে? আমি আমি ওকে বিয়ে করব? আর আমি জানি না, বলতে পারবো না। আমার জীবন নষ্ট করলে কেন তাহলে? বলো, নষ্ট করলে কেন? পাল্টা প্রশ্ন করে স্নিগ্ধা। জিৎ চুপ করে তাকিয়ে থাকে, কোনো প্রত্যুত্তর করতে পারে না। কেউ কারোর সাথে কথা বলতে পারে না সেই দিন। রান্না বান্না শিখে ওঠে। বর্দা এসেছিল। পুরো ব্যাপারটা শুনে বর্দা বলেছে, দেখ, ছেলে মানুষই করিস না, যা হওয়ার হয়ে গিয়েছে। তোর ভাগ্যে ছিল না, হয়নি। না, ইচ্ছা করে ঘটানো হয়নি দাদা, ঘটানো হলেই ঘটতো। আমার নামে বাজে কথা রটানো হয়েছে, আর ঠিক আমার কাছে ওর নামে বাজে কথা রটানো হয়েছে। কেন দাদা, কেন? আমরা কি ভুল করেছিলাম? হ্যাঁ, দেখ ভাই, তুই ভুল করিসনি, ভুল ও করেনি। তোদের ভাগ্যে নেই, তাই হয়নি। ভাগ্য, ভাগ্য, ভাগ্য সম্পর্কে আমার সব আশা ইচ্ছা নষ্ট হয়ে গেছে সেই কবেই। ভাগ্য আমি মানি না। তাহলে আমায় বিয়ে করছো কেন? তোমায় বিয়ে করেছি অভ্যাসবশত, করতে হবে তাই। না হলে না হলে না হলে কোনো ইচ্ছে ছিল না আমার। বর্দা কিছু আর বলতে পারে না, কারণ তাকে বাড়ি ফিরতে হবে। তার ছোট্ট ছেলেটা আর বউটা রয়েছে। বললেন, নিজের মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়ে একটু সময় নেই একে অপরে, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখিস, কিচ্ছু হবে না। রাত্রেবেলা ঘুমটা যখন ভাঙে, স্নিগ্ধা দেখে পাশে জিৎ নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে মেয়েটা। এখনো ঠিক ছাদে গিয়েই দাঁড়িয়ে রয়েছে। স্নিগ্ধা আস্তে আস্তে ওপরে যায়, দেখে হাতে সিগারেটটা নিয়ে তাকিয়ে রয়েছে হাঁ করে জিৎ মেয়েটার ব্যালকনির দিকে। ঘড়ির কাঁটায় তখন 12টা, 12:30 বাজে। মেয়েটা পড়াশোনা করছে, বোধহয় চাকরির জন্য খাটছে। জিতের ঘাড়ে হাত রেখে স্নিগ্ধা বলে, কি দেখছো? পড়ছে, দেখেছো? সব সময় পড়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো রেজাল্ট করেছে, চাকরির জন্য চেষ্টা করছে। হবে কিনা জানি না, তবে চেষ্টাটাই বা কজন করে? তুমি চাও ও চাকরি করুক? নিশ্চয়ই চাই ও চাকরি করুক, ভালো থাকুক। তাহলে ওকে ওকে মুক্ত করে দাও, ওকে উঠতে দাও। কেন মনের মণিকোঠায় ওকে শক্ত করে আটকে রেখেছ জিৎ? ওখানে ওখানে কি আমি ঢুকতে পারি না? জানি না, বলতে পারবো না। তোমাকে যে কেন ভালোবাসার কথা বলেছি, কেন বিয়ে করেছি, এখন সবটাই ধোঁয়াশা মনে হয় আমার কাছে স্নিগ্ধা। আমার মন থেকে পূর্বাশাকে আমি কোনোদিনই মুছতে পারবো না, কোনোদিন পারবো না। ও আমার প্রথম প্রেম, অথচ ও আমাকে কোনোদিন প্রপোজই করেনি। একবার ফেসবুকে ফেক আইডি দিয়ে খুলেছিল কিছু একটা, তখন ও আমাকে চিনতে পারলেও আমি ওকে চিনতে না পেরে গালাগালি দিয়েছিলাম। তারপর থেকে আমাদের সম্পর্কটা তিক্ততায় পরিণত হয়েছে। ওর বাড়িতে আমার যাতায়াত ছিল জানো, ও দিদির জন্মদিনে, ওর জন্মদিনে আমি কত খেয়েছি। কিন্তু হঠাৎ করে কেমন যেন সবাই বড় হয়ে গেলাম, আর বড় হয়ে গিয়েই ছেলে মানুষের সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেল আমাদের। চোখের কোণায় জল জমে উঠেছে জিতের। স্নিগ্ধা আলতো করে মুছিয়ে দিতে দিতে মনে মনে ভাবে, এই মনে আমি ঠিক দখল করব জায়গা। হয়তো সময় লাগবে অনন্তকালের, তবুও একটা জিনিস বুঝতে পারলাম আমি, সব সময় যে আই লাভ ইউ বলতেই হবে তা নয়। দূর থেকেও ভালোবাসা যায়, সেটা দু চোখের দৃষ্টিতেই স্পষ্ট প্রকাশ পায়। মেয়েটা তো বিবাহিত। যেতে যেতেও দাঁড়িয়ে পড়ে পূর্বাশা। জিতের দিকে তাকিয়ে বলে, তাহলে শ্বশুরবাড়ি সংসার করে না? সিগারেটের ধোঁয়া ছেড়ে জিত বলে, বলতে পারবো না, তবে চোখের সামনে যে দেখতে পাই এই অনেক। জানো, যখন কাজে থাকি তখন ওর মুখটা বারবার ভেসে ওঠে, কিন্তু ছুটিতে বাড়ি যখনই আসি তখনই ওকে চোখের দেখাতেই আমার খুব শান্তি। সত্যি পূর্বাশা, ওকে চোখের দেখাতেই। স্নিগ্ধা বলে, আমি পূর্বাশা নই, স্নিগ্ধা। হো সরি, ওই তুমি জিজ্ঞাসা করছিলে না ও শ্বশুরবাড়ি কেন থাকে না,
পড়াশোনা করে, তো চাকরির পরীক্ষা দিচ্ছে, হাই পড়াশোনা, হাই লেভেলে চাকরি করবে। আমি তো ভাবি কোন দিন না আমার সাথেই সামনাসামনি পড়ে যায়। স্নিগ্ধা বুঝতে পারে জিৎ অনেক দূরের মানুষ। সিঁড়ি দিয়ে চুপচাপ মাথা নত করে নেমে যায় স্নিগ্ধা। আচমকাই জোর মেঘের গর্জনের সাথে সাথে বিদ্যুৎ চমকে ওঠে। দাঁড়িয়েছিল স্নিগ্ধা চুপচাপ। সে বলে, তুমি নিচে এসো, বিদ্যুৎ চমকাচ্ছে, বোধহয় বৃষ্টি নামবে। জিৎ বলল, হ্যাঁ তুমি যাও, আমি আসছি। জিৎ নামতেই যাবে এমন সময় ওই ব্যালকনিতে ঘোরা মেয়েটা তাকায় জিতের চোখের দিকে। বিদ্যুৎ ঝলসানো আলোতে একে অপরকে দেখে, কত না বলা কথা বলে, কিন্তু মুখে সেই বিরক্তি ভাবটা নিয়ে গ্রিলের সব কটা জানলা ধুপধুপ করে বন্ধ করে সমস্ত লাইট অফ করে আবার নিচে চলে যায় পূর্বাশা। জিতের মনে হারিয়ে যাওয়া সেই নিভে যাওয়া আশার আলোকে আরো একবার জ্বালিয়ে দিয়ে তার চোখের চাহনিতে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।